আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ। মানবাধিকার কর্মীদের মুক্তি এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি। ত্রাণবাহী নৌবহরের সব জাহাজ আটকে দিলেও যাত্রা অব্যাহত রেখেছে ম্যারিনেট। অবরোধ ভাঙতে নতুন করে 11টি জাহাজে যাচ্ছেন শতাধিক অধিকার কর্মী। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় হওয়ার পক্ষে বিএনপি। শিগগিরই প্রতিটি আসনে চূড়ান্ত হবে দলের প্রার্থী। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জামায়াত ইসলামী। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছাড় জানালেন দলের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী দলগুলো। ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি ও জুলাই গণহত্যার বিচার দাবি। এবং ইসলামী ব্যাংক দখলের পর এস আলমের এমডির এলাকা পটিয়া থেকে 5,500 নিয়োগ। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হচ্ছে বিশেষ মূল্যায়ন পরীক্ষা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামী সহ সাধারণ মুসল্লিরা। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভের পর সমাবেশ করেন তারা। এই সময় জামায়াত নেতারা বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের যুদ্ধ অব্যাহত থাকবে। এ সময় সুমুদ ফ্লোটিলা নৌবহরের জাহাজ এবং আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান মুসল্লিরা। এদিকে ত্রাণবাহী নৌবহরে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অবরুদ্ধ গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশও। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস সংস্কৃতির এমন মূল্যবোধের অংশ। রাজধানীতে জুমার নামাজের পরপরই রাস্তায় নেমে আসেন মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী এ সময় ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানান তারা। ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাদের অভিযোগ, মুসলিম বিশ্বের কিছু দালাল নেতার কারণে ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। ওআইসির কঠোর সমালোচনা করে জামাত নেতারা বলেন, সংস্থাটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের মুসলিম নেতাদের এর বিকল্প ভাবতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দুমাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় তাদের বিবৃতিতে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গাজা উপকূলে ত্রাণবাহী সুমুদ
ফ্লোটিলার প্রায় সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তবে মেরিনের জাহাজ এখনও গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। এদিকে সমুদ্র ফ্লোটিলা থেকে আবারও ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য, অটল ও সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদকেও বলা হয় সুমুদ। সেই প্রতিবাদের প্রত্যয়ই সাগরে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে তাদের পাশে দাঁড়াতে আর এই নির্বিচার গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগাতেই বিভিন্ন দেশের সচেতন নাগরিকরা শুরু করে এই যাত্রা। অধিকার কর্মীরা বলছেন এটি প্রতীকী সহায়তা, তবে তাদের মূল লক্ষ্য হল ইসরায়েল গত 18 বছর ধরে গাজা উপত্যকায় যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তা ভেঙে ফেলা। এদিকে আল জাজিরা জানিয়েছে ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এদিকে আটক জাহাজ থেকে তৃতীয়বারের মতো ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তারা এই ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছেন এবং গাজা অভিমুখে তাদের যাত্রা অব্যাহত রয়েছে। আমরা সমুদ্র ফ্লোটিলার শেষ অংশে ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে 45টিরও বেশি বেসামরিক জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী যোগ দেন। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC জানিয়েছে এসব নৌকায় অন্তত 100 অধিকার কর্মী রয়েছেন। এর আগে গাজায় ত্রাণবাহী নৌবহরের সব জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম দফার 45টিরও বেশি বেসামরিক জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে এখানেই থেমে থাকেনি ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। And they will do anything to stop the truth from getting out to the world. FFC মাদলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে FFC ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। গত 17 বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে তারা। We are a boat made up of medics and journalists, healthcare workers. Currently in Gaza, what's happening is medicide. এক বিবৃতিতে তারা জানিয়েছে 30 সেপ্টেম্বর কনসাইন্স নামের জাহাজ আরও 8টি নৌকা নিয়ে যাত্রা করে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিনস টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এ দুটি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলেছে। নিয়াজ জামান সজীব, ATN বাংলা। আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হওয়ার পক্ষে বিএনপি। এমনটি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক করে দিয়েছেন। শিগগিরই জাতীয় সংসদের প্রতিটি আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করে সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান দলের এই নীতি নির্ধারক। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে এখন আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে।
এ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানেই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দলটির রাজনৈতিক ভাগ্য ঠিক করে দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। আওয়ামী লীগের যে তৎপরতা গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি। জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, উল্টো তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইনি। সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নীতি নির্ধারক আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে। কি দিনে? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছি আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে, যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। জাতীয় নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, শিগগিরই চূড়ান্ত হবে দলীয় ও জোটের প্রার্থী। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শুরুর দিকে, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনই নির্ধারণ করতে পারবো না। স্থায়ী কমিটির এই সদস্য জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে জামায়াত ইসলামী 300 আসনের প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছেড়ে দেওয়া হতে পারে। দুপুরে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু, মানে 150 না, 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা। পিআর প্রণয়নে দরকার হলে গণভোট আয়োজনের আহ্বানও জানান তারা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ও জুলাই গণহত্যার বিচার চান তারা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জোট বেঁধে ভোটে অংশ নেওয়ার কথাও জানান ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনার শাসনামলে গেল 15 বছর কোণঠাসা থাকা ইসলামী দলগুলো 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে রাজনীতিতে। সভা সমাবেশ করে নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে দলগুলো। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে কোনো কোনো দল। আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। বড় রাজনৈতিক দলের আধিপত্য, দুর্নীতি, কালো টাকার ছড়াছড়ি সহ সব অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোরালো দাবি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। পরিবর্তনের জন্যই তো জুড়ে আন্দোলন। পিআরই এদেশের নির্বাচনের যে আজকে নানা ধরনের ঝামেলা বা ত্রুটি, এটা দূর করার সবচেয়ে বড় ওষুধ। আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা পিআর পদ্ধতিকে জনপ্রিয় করব এবং এর ভিত্তিতেই নির্বাচন করার জন্য আমরা জোর
চেষ্টা চালিয়ে যাব। সরকার তো বলে নাই যে পিআর পদ্ধতি নির্বাচন করাটা আমাদের জন্য কঠিন বা সময় নাই, আর এই দাবিটা তো তুলছি আমরা প্রায় আরও 1-1.5 বছর আগ থেকেই, তখনও তো সময় ছিল। এখন শেষে এসে যদি বলে, এটা আসলে অজুহাত দেওয়ারই একটা ক্ষেত্র, আসলে বাস্তবে এটা না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ কয়েকটি দাবি বাস্তবায়নের তাগিদ দেন দলগুলোর নেতারা। কিসের ভিত্তিতে নির্বাচন হবে? জুলাই সনদের ভিত্তিতে, পিআরের ভিত্তিতে, না ট্রেডিশনাল সিস্টেমের ভিত্তিতে? এই জিনিসগুলো তো ময়দানে কোনো ফয়সালা হয় নাই। সুতরাং এক্ষেত্রে রোড ম্যাপ নিয়ে তাড়াহুড়া না করে বরং এ সমস্ত বিষয়ে সকলে মিলে একটা সেটেলমেন্টের পরেই সুষ্ঠু নির্বাচনের যাত্রা আমাদেরকে করতে হবে। যারা নাকি বলছে যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই বা নির্বাচনকে পিছাতে চাই, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি এবং দলের স্বার্থের জন্যই আসলে এই কথাটা বলছে। এটা আসলে বাস্তবে আদৌ ঠিক না। দুর্নীতি ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনের ইচ্ছার কথাও জানান তারা। যারা সত্যিকার গণতন্ত্র চায়, এই সকলকে মিলে আমরা একটা জোট করার চেষ্টা করছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়ভাবে সংবিধান জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে জেলা প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন, দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে বিশেষ দক্ষতা মূল্যায়নের পরীক্ষা নিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 2017 সালের পর চট্টগ্রামের পটিয়া থেকে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর যোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশ না নেওয়া ও বিশৃঙ্খলা করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী বলে জানান ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসিম। এরই মধ্যে 5,000 কর্মকর্তাকে ওএসডি ও 200 জনকে চাকুরিচ্যুত করেছে ব্যাংকটি। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি ইসলামী ব্যাংকের দক্ষতা যাচাই পরীক্ষা নিয়ে আন্দোলনে নামে 2017 সালের পর থেকে নিয়োগ পাওয়া কর্মীরা। তাদের দাবি, চাকুরিচ্যুত করতেই নেওয়া হচ্ছে বিশেষ এই পরীক্ষা। অর্থাৎ এদের সবকিছু পরিকল্পিত। যেখানে প্রায় 5,000 জনকে ওএসডি ও 200 জনকে ছাঁটাই করেছে সরকারি ও বেসরকারি খাতের বৃহত্তম এই ব্যাংকটি। 2017 সাল থেকে যদি সব নিয়োগ অবৈধ হয় তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে পরীক্ষা না দিতে কর্মীদের হুমকি ধামকির বিষয়। অভিযোগ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চাকরিতে নিয়োগের ঘটনা। বিভিন্ন ফেসবুক মাধ্যম বা অন্যান্য মাধ্যমে দেখেছি স্যার, নেগেটিভ কিছু প্রচারণা ছিল আর কি স্যার। সেগুলো দেখেও আমরা সাহস করে গিয়েছিলাম স্যার। পরবর্তীতে ওখানে আসলে বিভিন্ন ঘটনা শোনার পর, আমরা নেগেটিভ ঘটনা শোনার পর স্যার আমরা আবার পরে চলে এসেছিলাম আর কি স্যার। তুমি যদি পরীক্ষা দিতে যাও তোমার সর্বপ্রথম আমি মারবো যে উনি আমার সিনিয়র, উনি অফিসার, আমি এখনো জুনিয়র অফিসার। আমি সম্মানের সাথে এটা বলছি, আমার অসম্মানের সাথে ভাষাটা কিরকম হইতে পারে আপনি বুঝে নিবেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ে বিশেষ পরীক্ষা, যেখানে অংশ না নিয়ে আন্দোলন করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী। মূলত কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম হিসেবে আমরা করেছি। যাদের যোগ্যতা, আসলে যোগ্যতার ব্যাপারে তো একটু কথা ছিলই, এটা সবাই জানেন, যে সে কারণে তাদের ওভারঅল মান যাচাইয়ের জন্য আমরা করছি। এবং সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে বৈধ করে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। পরীক্ষায় অংশ না নেওয়া এবং ওএসডি হওয়া কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এই কর্মকর্তা। যারা পরীক্ষা গ্রহণ করেনি এটা তো তাদের একটা অ্যাপারেন্টলি একটা ভায়োলেশন, যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমপ্লয়ারের একটা ইনস্ট্রাকশনকে সে ভায়োলেট করলো। মানে একটা প্রতিষ্ঠানে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিষ্ঠানের নিয়মটা মানাটাই তো হলো অনুগত কর্মীর দায়িত্ব। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংকে
বর্তমানে প্রায় 22,000 কর্মী রয়েছে, যার মধ্যে প্রায় 11,000ই চট্টগ্রাম বিভাগের এবং প্রায় 5,500 এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলমের নিজ উপজেলা পুটিয়ার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী কাঁচা বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 টাকা দরে। দাম বাড়তি মুরগি, চাল ও মাছের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 200 টাকা বেশি। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। মাছে ভাতে বাঙালি এ যেন শুধু কেতাবি আলাপ। মাছ মাংস তো দূরের কথা, রাজধানীর কাউরান বাজারে দাম বাড়তি প্রায় সব ধরনের সবজির। কেজি প্রতি প্রায় সব সবজি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের ঝাল বেড়েছে কয়েক গুণ। বিক্রেতারা বলছে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় দাম বাড়তি। বরবটি হলো 120 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা, সর হইলে আমরা 50 টাকা, পেঁপে 30-40, মূলা 80 টাকা, বেগুন হলো 200 টাকা কেজি, গোল বেগুন লম্বাটা 100 টাকা কেজি। দাম একটু বেশি, সর একটু দাম, কারণ হলো নন সিজন নান সিজন, আরো বৃষ্টির মধ্যে মাল আসতে চায় না। সবজির এমন ঊর্ধ্বমুখী দামে বেহাল অবস্থা ক্রেতাদের। দায় চাপালেন রাজনৈতিক অস্থিরতা ও বাজার মনিটরিং এর উপর। গত সপ্তাহে 140, 160, 180 মরিচ কিনছিলাম, আর আজকে দেখতেছি 300 টাকার উপরে 300 টাকা বিক্রি করতেছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? সব দাম বাড়তি বাজান, কোনো দাম কম নাই। সন্তান দুইটাই ছেলে, খাইতেছে না তো মুরগি ছাড়া বাবা, খাওয়ানি লাগে, কষ্ট হইলো খাওয়ান লাগে। বেগুন 150 টাকা করে নিয়েছি গত সপ্তাহে, এখন 200 টাকা কেজি যাচ্ছে। এই সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ, নিয়ন্ত্রণ কি করবে? তারা নিজেরা নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটা আসলে পরবর্তী গণতান্ত্রিক সরকার না আসলে এটা সম্ভব না। অস্থির মাছের বাজারও 2300 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের ইলিশ মাছ, যা এক বস্তা মিনিকেট চালের দামের চেয়েও বেশি। 1 কেজিটা হলো 2300 আজকে বিক্রি করতেছি, আর গত 2 দিন আগে আমরা বিক্রি করতাম 2100। এই 2 দিনে 200 বাড়ছে। আর 1 কেজির নিচেরটা বিক্রি করতাম 2000, এখন হলো 2200, এটাও 2200। আর ওই 3-4 কেজি এটি বিক্রি করতাম 700-800 টাকা করে, আজকে বিক্রি করতেছি 900 করে। 20 টাকা বেড়ে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালী মুরগির দাম 320 টাকা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার কফিনে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এর আগে গতরাতে রাজধানী বারডেম হাসপাতালে মারা যান এই রবীন্দ্র বিশেষজ্ঞ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদন। ভাষা আন্দোলনে তিনি ছিলেন একেবারেই সামনের সারিতে। সারা জীবন মাতৃভাষায় শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে কাজ করেছেন। তার সুদীর্ঘ জীবন পুরোটাই ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। শিক্ষক শ্রেণী কিন্তু উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ আদালতে সর্বত্র, এক কথায় জাতীয় জীবনে সর্বত্র এই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজিকেই রক্ষা করে গেলেন। ভাষা আন্দোলনের প্রেরণা ধারণ করে যাতে তরুণ প্রজন্ম বেড়ে ওঠে, সেই প্রত্যাশা লালন করতেন সবসময়। 25 ফেব্রুয়ারিতে বিকেলবেলা ঢাকার প্রশাসন 140 ধারা জারি করে, এই মোটর গাড়িতে করে মাইকে ঘোষণা, সেটা তাৎক্ষণিক প্রতিবাদ হয়েছিল হলগুলোতে, আমাদের হোস্টেলেও, যে 140 ধারা মানি না। আহমেদ রফিকের লেখায় প্রাধান্য পেয়েছে ভাষা আন্দোলন আর রবীন্দ্রনাথ। তার কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমেদ রফিক। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয় রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি। বার্ধক্যজনিত কারণে রোববার তাকে বারডেমে ভর্তি করা হয়। পরিচিতজনরা জানান, কিডনির সমস্যা ছাড়া কয়েকটি মাইল্ড স্ট্রোক হয়েছিল তার। এখানেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা ডাক্তারের সাথে বারবার কথা বলছিলাম যে 1% চান্স থাকলেও আমরা সেটা হাতছাড়া করব না। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্যান্য সমস্যা, সোডিয়াম কম ছিল। আহমেদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়।
ব্যক্তিজীবনে নিঃসন্তান। আহমেদ রফিকের স্ত্রী মারা গেছেন 2006 সালে। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। আহমেদ রফিক নেই, কিন্তু তার সারা জীবন জুড়ে হাজারো কর্মকাণ্ড আগামী প্রজন্মকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে দেশের সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বি.এম. এরশাদের সঞ্চালনায় জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের করণীয় বিষয়ে জাতীয় সংলাপে এ আহ্বান জানান তিনি। এ সময় জাসদ শাহজাহান সিরাজের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, পদ্ধতি বাস্তবসম্মত নয়। মব সন্ত্রাস বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বানও জানান তারা। পারিবারিক বিরোধের কারণে শরীয়তপুরের সখীপুরে 6 বছরের শিশু তায়েবাকে হত্যার সাথে জড়িত প্রকৃত আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে শিশুটির মা বাবা। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সখীপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। গত 24 সেপ্টেম্বর তায়েবা কোচিং শেষে বাড়ি ফেরার পথে তার চাচি আয়েশা খাতুন সহযোগীদের নিয়ে শিশুটিকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে লাশ গুম করে রাখে। এরই মধ্যে হত্যার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ স্থানীয়দের। মূল আসামিকে গ্রেপ্তার করা না হলে পদ্মা সেতু অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ে মার্কস অলরাউন্ডার যশোর অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যশোরের বেজপাড়ার মধুসূদন তারাপ্রসন্ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মার্কস অলরাউন্ডারের কর্মকর্তারা, প্রতিযোগিতার বিচারক ও স্কুল শিক্ষকরা। এতে যশোর ও নড়াইল জেলার সব স্কুল, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেয়। তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান মার্কস অলরাউন্ডারের কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেন। পুরস্কার হিসেবে 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবেন 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফাইনালে প্রতিটি গ্রুপের প্রথম রানার্স আপ পাবেন 5 লাখ টাকা, দ্বিতীয় রানার্স আপ পাবেন 3 লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া প্রতিটি গ্রুপের 6টি বিষয়ে সেরা 3 প্রতিযোগী সহ 54 জনকে দেয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে কম্পিউটার। পরবর্তী আঞ্চলিক পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নাটোর, সিলেট ও পাবনা জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মরত 7 লাখেরও বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসের সমঝোতা না হওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব সাধারণ কর্মীদের ওপর পড়বে। শাটডাউনের কারণে সরকার অত্যাবশ্যকীয় নয় এমন কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে, যার ফলে শুরু হবে গণছাঁটাই। বিপুল সংখ্যক কর্মীকে ছুটিতে পাঠানো হলে তারা সাধারণত কোনো বেতন পান না। তবে পরবর্তী সময়ে শাটডাউন শেষ হলে আইন পাশের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ থাকার পরও অর্থায়ন বিল পাশ করতে 7টি ভোট পায়নি ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার। 7 বছর পর এই শাটডাউনের জন্য আইন প্রণেতারা একে অপরকে দোষ দিচ্ছেন। রাজধানীর শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে বাদ-জুমা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মসজিদের মুসল্লিরা বলেন, মসজিদটি 2004 সালে একটি পরিত্যক্ত গভীর জলাশয় ভরাট করে নির্মাণ করা হয়। শ্যামলী এলাকার প্রায় 30 থেকে 35 হাজার মানুষের নামাজ আদায়ের জন্য এটি একমাত্র মসজিদ। মসজিদের জমি বরাদ্দের বিষয়টি নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তারা। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মসজিদের জমি বরাদ্দের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির
সদস্যরা। গত 28 সেপ্টেম্বর আনসারের একটি দল মসজিদের গেট ভেঙে ভেতরে ঢুকে মসজিদ দখলের চেষ্টা করলে শ্যামলী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিরোধ করে বলে জানান তারা। এবারে খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে দলের দুশ্চিন্তা এখনো রয়ে গেছে। প্রথম খেলায় 9 রান তুলতে এক পর্যায়ে 6 উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে একাদশে তাই পরিবর্তন আসতে পারে। মিডল অর্ডারকে শক্তিশালী করতে একাদশে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটোয়ারি। সর্বশেষ 3 ম্যাচে 2টিতে শূন্যতে ফিরেছেন এই বাঁহাতি। নুরুল হাসান কাল অপরাজিত 23 রান করে দলের জয়ে ভূমিকা রাখায় টিকে যেতে পারেন। পরিবর্তন আসতে পারে বাংলাদেশের পেস বিভাগেও। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে। বাঁহাতি শরীফুল ইসলাম ফিরতে পারেন একাদশে। শারজায় বাংলাদেশ সময় রাত 8টা 30 মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। জাতীয় টি-20 ক্রিকেট লিগে জয় পেয়েছে রংপুর আর খুলনা। চট্টগ্রামকে 5 উইকেটে হারিয়েছে রংপুর। সিলেট একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 138 রান তোলে চট্টগ্রাম। 46 বলে সর্বোচ্চ 64 রান আসে ইরফান শুক্কুরের ব্যাটে। রংপুরের হয়ে 3 উইকেট নেন আব্দুল গাফফার সাকালাইন। জবাবে জাহিদ জাভেদের 39 আর নাসির হোসেনের 43 রানে জয়ের ভিত করে রংপুর। শেষ দিকে 14 বলে 26 রান করে দলকে জেতান অধিনায়ক আকবর। আরেক ম্যাচে বরিশালকে 8 উইকেটে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে 7 উইকেটে 137 রান তোলে বরিশাল। জবাবে বিজয়ের 72 রানের ইনিংসে 21 বল হাতে রেখে ম্যাচ জেতে খুলনা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ। মানবাধিকার কর্মীদের মুক্তি এবং যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি। ত্রাণবাহী নৌবহরের সব জাহাজ আটকে দিলেও যাত্রা অব্যাহত রেখেছে ম্যারিনেট। অবরোধ ভাঙতে নতুন করে 11টি জাহাজে যাচ্ছেন শতাধিক অধিকার কর্মী। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় হওয়ার পক্ষে বিএনপি। শিগগিরই প্রতিটি আসনে চূড়ান্ত হবে দলের প্রার্থী। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জামায়াত ইসলামী। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছাড় জানালেন দলের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী দলগুলো। ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি ও জুলাই গণহত্যার বিচার দাবি। এবং ইসলামী ব্যাংক দখলের পর এস আলমের এমডির এলাকা পটিয়া থেকে 5,500 নিয়োগ। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হচ্ছে বিশেষ মূল্যায়ন পরীক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।